আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবারও অভিযোগের তীর তার দিকে। মানে কিছুদিন পরে অভিযোগের তীর যদি তার দিকে না যায় তাহলে কেমন যেন এক ধরনের ব্যাপারটা, সমাজটা নিষ্ক্রিয় হয়ে গেল, সমাজে কোনো কাজ কাম নাই, কথাবার্তা নাই, সমাজটা বোধহয় অচল হয়ে গেল, বাংলাদেশে বোধহয় কোনো খবর নাই, এরকম মনে হয় বোধহয় ইদানিং। তাই তাকে নানাভাবে বহুভাবে খবরে থাকতে হয়, আলোচনায় থাকতে হয়। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনে প্রভাব বিস্তার করা কিংবা ডাকসু নির্বাচন প্রভাবিত করার অভিযোগ। কি অভিযোগ উঠলো তার বিরুদ্ধে, কিভাবে তিনি অভিযোগ ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন কিংবা করতে গিয়ে আবার ফিরে আসছেন সমালোচনার ভয়ে, কিংবা ভেতরে ভেতরে কি কর্মকাণ্ড করতে পারেন তিনি, করছেন তিনি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটা কার ছিল? সেই পোস্টটা ছিল হচ্ছে আসিফ মাহমুদের আব্দুল কাদেরের পোস্ট। আব্দুল কাদের পোস্ট দিয়েছিলেন, আব্দুল কাদের ব্যালট নাম্বার 2। সেই পোস্টটাকে শেয়ার করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আব্দুল কাদের হচ্ছে বাগশাসের ভিপি ক্যান্ডিডেটকে শুভেচ্ছা জানিয়ে তিনি তার পোস্ট শেয়ার করে ফেসবুকে লিখছেন শুভকামনা। তার শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। সেই পোস্টে তিনি কি লিখেছিলেন এবং কি বিব্রতকর ঘটনা ঘটালেন এবং পরক্ষণে কি করলেন একটু জেনে নিই। গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ভিপি প্রার্থীকে শুভকামনা জানিয়ে উপদেষ্টার পোস্ট সমালোচনার পরে ডিলিট। এটা মঙ্গলবারের ঘটনা। মঙ্গলবার বিকেলে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। লিখেছিলেন, ডাকসুতে ভোটার হয়নি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল। পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন করে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি, অর্থাৎ শুভকামনা কাদের, এরকম লিখেছেন। কিছুক্ষণের মধ্যে সেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়ে যায়, বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনা শুরু হয়। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পোস্টটি ডিলিট করে ফেলেন। ডিলিট করার ক্ষেত্রে প্রথম অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফার্স্ট হবেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি 1 মিনিট 2 মিনিটের মধ্যে পোস্ট ডিলিট করার ইতিহাসও তিনি তৈরি করে ফেলেছিলেন। পৃথিবীতে যদি পোস্ট ডিলিট করার কোনো প্রতিযোগিতা হয়, নিশ্চিত করে মাহফুজ আলম তিনি ফার্স্ট হবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হয়তো প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেন তার সঙ্গে, ফার্স্ট না হলেও ফার্স্ট তো হতে পারবেন না, তিনি হয়তো সেকেন্ড থার্ড হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন এবার, সেই রকমই মনে হচ্ছে। ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কিভাবে? প্রশ্ন তো সেখানেই, কারণ এই সরকার তো নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার তো কারো পক্ষে কোনো অবস্থান নিতে পারে না। এবং ডাকসুর মতো সেন্সিটিভ জায়গা, যেখানে কিনা তাদের ছাত্র সংগঠন রয়েছে, তাদের বলতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে এনসিপির লোক, এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। তো তাদের ছাত্র সংগঠনের প্রতিনিধিকে যখন তিনি ফেসবুকে শুভকামনা জানাবেন এবং তার পোস্ট শেয়ার করবেন, তার ক্যাম্পেইন করবেন, তখন তো নির্বাচনকে প্রভাবিত করার মেসেজটা পরিষ্কার হয়ে যায়। এবং এটা করেই তিনি ক্ষান্ত আছেন কিনা, একেবারে নির্দিষ্টভাবে ফিজিক্যালি কিংবা ইন্টারনালি নির্বাচনকে প্রভাবিত করার কোনো মেকানিজম করছেন কিনা, সেটাও কিন্তু এই কর্মকাণ্ডের মাধ্যমে সামনে চলে আসবে। সরকারের গুরুত্বপূর্ণ এতে আশঙ্কা তৈরি হয় যে সরকার হয়তো এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এটাই কি তার নমুনা নয়? তিনি আরও বলেছেন, একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন, এটা কেমন বাক স্বাধীনতা? সেই প্রশ্নও করেছেন, ট্রল করেছেন তিনি। ফেসবুকে সমালোচনা করে নেটিজেন রবিউল ইসলাম তিনি লিখেছেন, তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে তিনি একজন উপদেষ্টা। তার অবস্থান থেকে প্রকাশ্যে কোনো প্রার্থীর প্রচারণা করা ঠিক নয়। সমালোচনার মুখে পড়েই তিনি পোস্টটি ডিলিট করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন
এই নির্বাচনে তিনি যার পক্ষে এই কাজটা করেছেন, যার ক্যাম্পেইনটা করেছেন আব্দুল কাদের, তিনি সহ ৪৫ জন ভিপি প্রার্থী রয়েছে। অর্থাৎ ৪৫ জনের মধ্য থেকে তিনি একজনকে, তাদের ছাত্র সংগঠনের একজনকে বাছাই করে নিলেন এবং চাইলেন তিনি যেন ভিপি হন। এটা সরকার করতে পারে না এবং এই কর্মকাণ্ডের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তাকে তো আর কেউ প্রশ্ন করবে না, কিংবা সরকারে তার সমালোচনাও হবে না। সরকারে যত বিতর্কের কাজই তিনি করুন না কেন, তাকে সরকার থেকে বাদও দেয়া হবে না। সুতরাং তার ব্যাপারে আলোচনা করাটাও একটা মানে বিব্রতকর ব্যাপার যে এত সমালোচনা হয়, একজন মানুষের আর কত সমালোচনা হলে তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটাবে সরকার। মানে ওই মানে নাদের আলীর মতো, কেউ কথা রাখিনি মতো, নাদের আলী আমি আর কত বড় হব, মানে এটাই একটু ট্রল করে বলা যেতে পারে, নাদের আলী আমি আর কত সমালোচিত হব, আর কত সমালোচিত হলে তুমি আমাকে এই সরকার থেকে বের করে দেবে। মানে এরকম কবিতাও যদি কেউ লিখে ফেলে তাহলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যদিও এই সরকারের সব থেকে প্রভাবশালী দুইজন উপদেষ্টার তিনি একজন, তার প্রভাবের মাত্রা চতুর্দিকে নানাজন নানাভাবে আলোচনা করেন, নানা দিকে আলোচিত হয়। তিনি নাকি অনেক প্রভাব খাটাতে পারেন, অনেক দাপুটে উপদেষ্টা তিনি। প্রভাব খাটানো ঠিক, কিন্তু প্রভাব খাটানোর ব্যাপারটা যদি পজিটিভ হয় তাহলে ঠিক, কিন্তু প্রভাব যদি নেগেটিভ ব্যাপারে খাটান তাহলে সেটা তার জন্য যেমন সরকারের জন্য বিব্রতকর। আর যখন তিনি উপদেষ্টা থাকবেন না তখন সেই প্রভাবগুলোর পরিণতি যদি নেগেটিভ হয়ে যায় সেটা একটা খুবই বাজে উদাহরণ তৈরি করবে। সেই ব্যাপারেও তার সচেতন থাকা উচিত, কারণ দেশটার নাম তো বাংলাদেশ। এই দেশে তো আমরা যখন হিংসা কিংবা বিদ্বেষের একটা মানে বিদ্বেষ ছড়িয়ে দেয়া, হিংসা ছড়িয়ে দেয়া, এই ব্যাপারগুলো যখন অতিমাত্রায় দেখছি তখন সেই হিংসা কিংবা বিদ্বেষের কবলে আমিও যে একদিন পড়ব না তার গ্যারেন্টি কে দিতে পারে। সুতরাং আমার মনে হয় যে সমাজে চলতে গেলে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত সবারই সাবধানী পদক্ষেপ দেওয়া উচিত, যেন ভবিষ্যতে ইতিহাসে কেউ তাকে প্রশ্ন করতে না পারে, যেন তিনি প্রশ্নবিদ্ধ না হন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।